থার্সডের এই পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত জানাই। এই পর্বের আলোচ্য উইলিয়াম শেক্সপিয়ার রচিত কমেডি 12th নাইট। গল্প পাঠ ও সম্পাদনায় থাকবো আমি তমনাশ। 21শে এপ্রিল 2022 এই পর্ব শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে সম্প্রচারিত। শুরু হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের রচিত কমেডি 12th নাইট। শুরু হলো। সেবাস্তিয়ান আর ভায়োলা, ওরা দুটিতে যমজ ভাই বোন। দুজনেই দেখতে খুব সুন্দর। ওদের বাড়ি গ্রিস দেশের মেসালিনায়। যমজ ভাই বোনের চেহারায় এত মিল যে একই রকম পোশাক পরিয়ে দিলে কে সেবাস্টিয়ান আর কে ভায়োলা তা বলাই মুশকিল হতো। অল্প বয়সে ওরা ওদের মা বাবাকে হারিয়েছিল। অন্য কোনো আপনজন না থাকায় ওরা একে অন্যকে খুব ভালোবাসত। একজন আর একজনকে কিছুক্ষণ দেখতে না পেলেই অস্থির হয়ে উঠত। এই কাহিনীর যখন শুরু তখন ভাই বোন সবে কৈশোর পেরিয়ে যৌবনের পথে পা দিয়েছে। ওরা বেরিয়ে পড়েছে সমুদ্র যাত্রায়। গন্তব্যস্থল ইলিরিয়া। যখন জাহাজ ইলিরিয়ার উপকূলের কাছাকাছি এসে পড়ল তখন হঠাৎ প্রচণ্ড ঝড় যেন ক্রুদ্ধ দানবের মতো ঝাঁপিয়ে পড়ল সাগরের দিকে। ঝড়ের আক্রমণে সমুদ্র যেন উন্মাদ হয়ে উঠল। সাগরের ঢেউগুলো হয়ে উঠল পাহাড়ের মতো উঁচু। জাহাজের পাল ছিঁড়ল, হাল ভাঙল। পাহাড় প্রমাণ ঢেউগুলো জাহাজখানাকে নিয়ে যেন লোফালোফি খেলতে শুরু করে দিল। ভিতরের অসহায় মানুষগুলোর যে অবস্থা হলো তা তো সহজেই অনুমান করা যায়। ক্যাপ্টেন প্রাণপণ চেষ্টা করেও জাহাজটিকে বাঁচাতে পারলেন না। জাহাজ ডুবল। বলতে গেলে তীরের কাছে এসেই ডুবল, কেননা দূরে ইলিরিয়ার তটরেখা অস্পষ্টভাবে দেখা যাচ্ছিল। অনেক নাবিক আর যাত্রী সাগরের জলে ডুবে মারা গেল। ক্যাপ্টেন আর কয়েকজন নাগরিকের সঙ্গে একখানা ছোট নৌকায় উঠে পড়ে ভায়োলা কোনো রকমে প্রাণে বাঁচিয়ে তীরে পৌঁছতে পারল। তীরে পৌঁছে ভায়োলার প্রথম চিন্তা হলো ভাই সেবাস্তিয়ান সম্পর্কে। ভাই কি বেঁচে আছে? ক্যাপ্টেন তাকে আশ্বস্ত করে বললেন, যখন জাহাজখানা ভেঙে দুটুকরো হয়ে গেল তখন দেখলাম আপনার ভাই একটা ভাঙা মাস্তুলের সঙ্গে নিজেকে বেঁধে ভেসে যাচ্ছেন। সাগরে ঢেউ হয়তো তাকেও তীরে এনে ফেলেছে। সেটা সম্ভব। হ্যাঁ, সেটা খুবই সম্ভব। ভগবানের দয়ায় তিনি হয়তো বেঁচেই আছেন। ভায়োলা তাকালো, দেখলো অজানা দেশ ইলিরিয়াকে। এখানেই আসছিল তারা ভাই বোনে। সে এলো ঠিকই, কিন্তু কিভাবে এলো? ভাই কি আসতে পেরেছে, নাকি সাগরেই তার শরীর সমাধি হলো? কথাটা ভাবতেই তার সমস্ত শরীরটা শিউরে উঠল। এই অচেনা দেশে তার ভাগ্যে কি আছে কে জানে। আপনি এই অঞ্চলটা চেনেন? ভায়োলা ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করলো। হ্যাঁ, খুব ভালোভাবেই চিনি, ক্যাপ্টেন উত্তর দিলেন। আমি যেখানে জন্মেছি, বড় হয়েছি, এখান থেকে 3 ঘন্টা হাঁটলেই সেখানে পৌঁছানো যায়। কাজেই ইলিরিয়ার এই অঞ্চল আমার খুবই পরিচিত। ক্যাপ্টেনের মুখ থেকে কথা শুনে ভায়োলা কিছুটা আশ্বস্ত হলো। এদেশের শাসককে? ভায়োলা জিজ্ঞাসা করল। ডিউক অরসিনো, ক্যাপ্টেন বললেন। তিনি কেমন লোক? অতি সজ্জন। তিনি যেমন ভদ্র তেমন বিনয়ী। ডিউক এখনো বিয়ে করেননি। তিনি অলিভিয়া নামে একটি মেয়েকে ভালোবাসেন। ভদ্রমহিলা কাছেই থাকেন। তিনি ডিউককে বিয়ে করতে অস্বীকার করেছেন, কিন্তু ডিউক আবার তাকে ছাড়া আর কাউকে বিয়ে করতেই পারবেন না। অলিভিয়া আবার কে? ভায়োলা জিজ্ঞাসা করল। তিনি অভিজাত বংশের মেয়ে। তার বাবা ছিলেন একজন কাউন্ট। 1 বছর আগে কাউন্ট মারা গিয়েছেন। মেয়েটির অভিভাবক হয়েছিলেন তার দাদা, কিন্তু এমনই কপাল যে বাবা মারা যাওয়ার পর দাদাও মারা গেলেন। দাদার মৃত্যুতে মহিলা খুব শোক পেয়েছেন। তিনি মারা যাবার পর ভদ্রমহিলা আর বাড়ির বাইরে বের হন না। তিনি নিজের বাড়িতেও কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করেন না। অলিভিয়া নামের মহিলাকে ভায়োলা চোখে দেখেনি, কিন্তু তার কথা শুনে ভায়োলার মনে সহানুভূতি জেগেছে। হয়তো ভদ্রমহিলা দাদাকে হারিয়েছেন। একথা শুনেই তার সহানুভূতিটাও বেড়ে গেল। ভায়োলা নিজেও ভাইকে হারিয়েছে কি না। ভায়োলা ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করলো, লেডি অলিভিয়ার কাছে একটা চাকরি পাওয়া যায় না? আশা খুব কম, ক্যাপ্টেন সংক্ষেপে উত্তর দিলেন। ভায়োলা বলল, যদি লেডি অলিভিয়ার কাছে চাকরি পাওয়া না যায় তবে আমি ডিউক অরসিনোর কাছেই চাকরি করব। এই বিদেশ ভূমিয়ে একটা চাকরি না করলে তো আমার চলবে না। এ ব্যাপারে আপনার সাহায্য চাইছি। আপনাকে সাহায্য করতেই হবে। আমি আপনাকে তার বদলে ভালোভাবে পুরস্কার দেব। আমাকে এক প্রস্ত ছেলেদের পোশাক দিন, যাতে করে আমি ছেলে সাজতে পারি। তারপর আমাকে দিয়ে নিয়ে চলুন ডিউকের কাছে।
তার 5 মাস খাটবার ছোকরা চাকরের কাজে আমাকে লাগিয়ে দিন। আপনি সুপারিশ করলে আমি নিশ্চয়ই পেজ বা ছোকরা চাকরের কাজ পেয়ে যাব। আমি যথাসাধ্য ডিউকে সেবা করব, কিন্তু আপনাকে প্রতিশ্রুতি দিতে হবে যে আমার আসল পরিচয় আপনি কাউকেই দেবেন না। ক্যাপ্টেন প্রতিশ্রুতি দিলেন। তিনি ভায়োলাকে এক প্রস্ত ছেলেদের পোশাক সংগ্রহ করে দিলেন। সে পুরুষের পোশাক পরতে তাকে ঠিক তার ভাই সেবাস্তিয়ানের মতো দেখতে লাগলো। ক্যাপ্টেন বিস্মিতভাবে বললেন, কে বলবে আপনি মেয়ে? আপনাকে ঠিক আপনার ভাইয়ের মতো দেখাচ্ছে। একটু হেসে ভায়োলা বলল, বেশ, এবার তাহলে ডিউক অর্সিনোর কাছে নিয়ে চলুন আমাকে। ক্যাপ্টেন ভায়োলাকে নিয়ে গেলেন ডিউকের প্রাসাদে। ভায়োলাকে দেখেই পছন্দ করে ফেললেন ডিউক। তিনি ভায়োলাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? সিজারিও, ভায়োলা উত্তর দিল। ক্যাপ্টেনের দিকে তাকিয়ে ডিউক বললেন, আপনার আনা ছেলেটিকে আমার খুব পছন্দ হয়েছে। ওকে আমি কাজে নিলাম। ও হবে আমার খাস ছোকরা চাকর। ওকে বেশি কিছু করতে হবে না, আমার 5 মাসটুকু কেবল খাটতে হবে। ক্যাপ্টেন আর ভায়োলা দুজনেই ধন্যবাদ দিলেন সদাশয় ডিউককে। ক্যাপ্টেন ছাড়া কেউ জানলই না সিজারিওর আসল পরিচয়। জানল না যে সে একজন আসলে ছদ্মবেশিনী মেয়ে। সিজারিও রূপে ভায়োলা ডিউককে খুশি করার জন্য যথাসাধ্য চেষ্টা করতে লাগলো। সে সবসময় ডিউকের কাছাকাছি থাকতো, তাকে গান দিয়ে শোনাতো। ডিউক কোনো কারণে বিষণ্ণ হয়ে পড়লে নানা রকম মজার মজার কথা বলে তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করত। ডিউকের কাছ থেকে সে শুনতো লেডি অলিভিয়ার প্রতি তার গভীর প্রেমের কথা। ডিউকের প্রেমে লেডি অলিভিয়া সাড়া দিচ্ছেন না, একথা শুনে ভায়োলার মনে খুব কষ্ট হতো। প্রেমের দেবতার মতিগতি বোঝা ভার ডিউক অর্সিনোকে ভালোবেসে ফেলল ভায়োলা। কিন্তু এই ভালোবাসা তার মনের মণিকোটাতেই লুকোনো রইল, তার বহিঃপ্রকাশ কোনোদিনও হলো না। কয়েকদিন পরে ডিউক ভায়োলাকে লেডি অলিভিয়ার কাছে পাঠালেন। তার হাতে দিলেন একখানা মুখবন্ধ খাম। খামের মধ্যে রয়েছে লেডি অলিভিয়ার উদ্দেশ্যে লেখা ডিউকের একখানা প্রেমপত্র। ডিউক বললেন, এই চিঠিখানা নিয়ে তুমি যাও লেডি অলিভিয়ার কাছে। অলিভিয়াকে বলবে আমি তাকে কত ভালোবাসি, সে আমার প্রতি নির্দয়, কিন্তু আমি একনিষ্ঠ। যতদিন বাঁচব ততদিন তাকেই ভালোবাসবো। সে তোমার কথা শুনবে। তুমি যুবক, তুমিই প্রেমের বার্তাবাহকের কাজ করতে পারো। তোমার যৌবনই তোমাকে এ কাজের উপযুক্ত করেছে। ভারাক্রান্ত হৃদয়ে সিজারিও যাত্রা করল লেডি অলিভিয়ার প্রাসাদের দিকে। তার কর্তব্য হলো এক মহিলাকে বুঝিয়ে সুঝিয়ে এমন একজন পুরুষের সঙ্গে বিয়েতে রাজি করানো যে পুরুষটিকে ভায়োলা নিজেই ভালোবেসে ফেলেছে। লেডি অলিভিয়ার প্রাসাদের তোরণে একজন চাকর ভায়োলাকে থামালো। চাকরটির নাম ম্যালভোলিও। গৃহকর্ত্রীর হুকুম আছে বাইরের কোনো লোককে, বিশেষ করে ডিউকের কোনো দূতকে যেন তার সঙ্গে দেখা করতে না পাঠানো হয়। কাজী সিজারিও বেশি ভায়োলাকে। ম্যালভোলিও বলল, লেডি অলিভিয়ার সঙ্গে এখন দেখা হবে না। কেন? ভায়োলা জিজ্ঞাসা করল। তিনি খুবই অসুস্থ। ভায়োলা বলল, সে কথা শুনেই তো আমি তাকে দেখতে এসেছি। লেডি এখন ঘুমিয়ে আছেন। ম্যালভোলিও বলল, ঠিক আছে, আমি তো জেগে ওঠা পর্যন্তই অপেক্ষা করব। বলছি তো লেডি অসুস্থ, বিরক্ত হয়ে ম্যালভোলিও বলল। আমি তার একটা সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষাই না হয় করে যাব। ভায়োলার কেমন জেদ চেপে গেল। সে ঠিক করলো যেভাবেই হোক লেডি অলিভিয়ার সঙ্গে দেখা করতেই হবে। ডিউক তাকে দেখা করতে বলেছেন, তার আদেশ পালন অবশ্যই করতে হবে। তাছাড়া ভায়োলা দেখতে চায় অলিভিয়ার মধ্যে কী এমন রূপগুণ আছে যার জন্য ডিউক তার দিকে এতখানি আকৃষ্ট। ভায়োলাকে নাছোড়বান্দা দেখে ম্যালভোলিও চলল গৃহকর্ত্রীর কাছে। যাবার আগে ভায়োলাকে বলল, কর্ত্রী যদি অনুমতি দেন তবেই আপনার তার কাছে নিয়ে যাওয়া হবে। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। ম্যালভোলিও লেডি অলিভিয়ার কাছে এসে বলল, ডিউকের একজন দূত আপনার সঙ্গে দেখা করতে চায়। সে ডিউকের কাছ থেকে একখানা চিঠি নিয়ে এসেছে। অলিভিয়া বিরক্ত হয়ে বললেন, বলেছি তো আমি ডিউকের কোনো দূতের সঙ্গে দেখা করব না, তাকে চলে যেতে বলো। বলেছি, কিন্তু লোকটা কিছুতেই যাচ্ছে না। একটু অবাক হয়ে অলিভিয়া বলল, লোকটা কীরকম বলতে পারো? এরকম নাছোড়বান্দা দূত তো সচরাচর দেখা যায় না। ম্যালভোলিও বলল, দূতটাকে লোক না বলে ছেলে বললেই বোধহয় ভালো হবে। এ কিশোরও নয় আবার যুবকও নয়, ছেলেটা সবে কৈশোর পেরিয়েছে। আরও অবাক হলেন লেডি অলিভিয়া। জিজ্ঞাসা করলেন, ছেলেটা দেখতে কীরকম? ম্যালভোলিও বললেন, আগে দেখতে খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর বলতে হবে। অলিভিয়ার কৌতূহল হলো। তিনি ভাবলেন, আচ্ছা দেখাই যাক না, সুন্দর দুধটিকে ডিউক অর্সিনো এরকম সুন্দর দুধ পেলেন কোথায়? মুখের ওপর ওড়না টেনে দিয়ে অলিভিয়া বললেন, আচ্ছা ডিউকের দুধকে নিয়ে এসো এখানে। একটু পরেই ম্যালভোলিওর সঙ্গে সিজারিও বেশি ভায়োলা অলিভিয়ার খাস কামরায় ঢুকলো।
ঘরে অলিভিয়া একা ছিলেন না, পরিচারিকাদের মাঝখানে ওড়নায় মুখ ঢেকে বসেছিলেন। আপনাদের মধ্যে কে লেডি অলিভিয়া? ভায়োলা জিজ্ঞাসা করল। তার জন্য আমি একটি সুন্দর ভাষণ মুখস্থ করে এসেছি। অন্য কাউকে শুনিয়ে আমি ওরকম সুন্দর ভাষণটি নষ্ট করতে চাই না। অলিভিয়াকে হাসতে হলো। তিনি বললেন, আমি লেডি অলিভিয়া, আপনার বক্তব্য বলতে পারেন। ভায়োলা বলল, অনুগ্রহ করে আপনার সহচরীদের এখান থেকে চলে যেতে বলুন। কেন? অলিভিয়া প্রশ্ন করলেন। কেননা আমার ভাষণটি একান্তভাবে আপনারই উদ্দেশ্যে, কেবল আপনিই তা শুনতে পারেন, আপনার সহচরীরা নন। লেডি অলিভিয়ার ইঙ্গিতে সহচরীরা ঘর ছেড়ে চলে গেলেন। হঠাৎ এই সুদর্শন দুষ্টিকে ভালো লেগে গেল অলিভিয়ার। সিজারিও বেশি ভায়োলার দিকে তাকিয়ে তিনি বললেন, এবার বলুন তো আপনার কি বক্তব্য? লেডি, আপনার মুখ কি আমাকে দেখতে দেবেন? ভায়োলা জিজ্ঞাসা করল। হ্যাঁ, আমি পর্দা সরিয়ে দেব, আপনি ছবি দেখবার সুযোগ পাবেন। এ কথা বলে অলিভিয়া ওড়নাখানা সরিয়ে নিলেন। তারপর বললেন, ছবিখানা সুন্দর নয়? যদি এই সৌন্দর্য সবটাই প্রকৃতিদেবী সৃষ্টি করে থাকেন, তাহলে শুধু সুন্দর বলবো না, বলবো অপূর্ব সুন্দর। লেডি অলিভিয়ার সুন্দর মুখখানা রাঙা হয়ে উঠল। মুহূর্তকাল চুপ করে তৃপ্তিমাখা গলায় বললেন, দূতমশাই, এবার আপনার ভাষণটি শুনতে চাই। ভাষণটি আমার নয়, ডিউকের বক্তব্যটি আমি মুখস্থ করে এসেছি। তিনি বলছেন, আমি লেডি অলিভিয়াকে ভালোবাসি, গভীরভাবে ভালোবাসি। তাকে না পেয়ে আমার দিনগুলি কাটছে দুঃখ আর বেদনার মধ্যে দিয়ে। আমি কাঁদছি, আমার আত্মা আর্তনাদ করছে তার জন্য। ভায়োলা থামল। লেডি অলিভিয়াও চুপ করে গেলেন। নীরবতা ভেঙে সিজারিও বেশি ভায়োলা বলতে লাগলো, আমার প্রভু আপনাকে যতখানি ভালোবাসেন, আমি যদি ততটা ভালোবাসতাম, তবে আপনার দরজায় একখানা কুঁড়ে ঘর তৈরি করে সেখানে থাকতাম। সারাদিন আপনার নাম জপ করতাম, আপনার উদ্দেশ্যে গান লিখতাম, সে গান গাইতাম। যতদিন আপনার মনে আমার উপর করুণা আর সহানুভূতি না জাগত, ততদিন আমি এমনই জীবনযাপন করতাম। আমার বিশ্বাস, শেষ পর্যন্ত আপনি আমার ভালোবাসার ডাকে সাড়া দিতেনই। দূতের সুন্দর কথাবার্তায় এবং বাচনভঙ্গিতে লেডি অলিভিয়া মুগ্ধ হয়ে গেলেন। আমি আপনার কথা শুনব, আপনার ওপর আমার সহানুভূতি হচ্ছে, লেডি অলিভিয়া বললেন। প্রেমের দেবতার কি বিচিত্র লীলা! এত চেষ্টা করেও ডিউক অরসিনো যে মেয়ের কঠিন মনকে গলাতে পারেননি, সেই মেয়ে কিনা প্রথম দর্শনেই দূতের প্রেমে পড়ে গেল। অলিভিয়া বললেন, আপনার প্রভুর ওপর কোনো দিনই আমার দয়া বা করুণা হবে না। তার কাছ থেকে আসা কোনো বক্তব্যই শুনবো না আমি। তাকে এ কথা বলবেন, কালকে আবার আসবেন, আপনার কাছ থেকে শুনবো ডিউক আমার বক্তব্যকে কিভাবে নিলেন। প্রভু আপনাকে একখানা চিঠি দিয়েছেন, ক্ষমা করবেন, ও চিঠি আমি নিতে পারবো না। কিন্তু কোনো কিন্তু নয়, ও চিঠি নেবার কোনো প্রশ্নই ওঠে না। লেডি অলিভিয়া উপহার হিসেবে ভায়োলাকে কিছু টাকা দিতে গেলেন, কিন্তু ভায়োলা টাকা নিতে চাইলেন না। সে বলল, আমি আপনার টাকা চাই না, আমি চাই আমার প্রভুর প্রতি আপনার দয়া। এ কথা বলে ভায়োলা লেডি অলিভিয়ার খাস কামরা থেকে বেরিয়ে এলো। সিজারিও চলে যাবার পর অলিভিয়ার মনটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। সিজারিওকে আবার দেখবার জন্য তার যেন মন আনচান করতে লাগলো। ম্যালভোলিওকে ডেকে তিনি বললেন, যাও তো, এক্ষুনি ছুটে যাও, ডিউকের দূতকে গিয়ে ধরো। ডিউক দূতের মারফত যে আংটিটি আমাকে পাঠিয়েছেন, সেই আংটিটি দূতমশাইয়ের হাতেই ফেরত দিয়ে এসো। তাকে বলবে যে আংটি আমি গ্রহণ করতে পারবো না, তার প্রভুর কাছ থেকে আসা কোনো উপহার গ্রহণ করা আমার পক্ষে সম্ভবই নয়। বলবে তার প্রভুকে আমি কিছুতেই বিয়ে করতে রাজি হব না। দূতমশাই যেন ডিউককে কথা অবশ্যই বলেন। সিজারিও যদি কাল আমার সঙ্গে দেখা করতে আসেন, তবে আমি কেন যে ডিউক অরসিনোকে বিয়ে করতে পারবো না তা বুঝিয়ে বলবো। আমার হয়ে তুমি সিজারিওকে অনুরোধ করবে, কালকে যেন তিনি অবশ্যই একবার এখানে আসেন। আংটি নিয়ে ম্যালভোলিও ছুট দিল। ছুটে গিয়ে ধরল ভায়োলাকে। সে সিজারিওকে লেডি অলিভিয়ার বক্তব্য জানিয়ে তার হাতে আংটিটি তুলে দিয়ে বলল, ডিউক আপনার মারফত আমার কর্ত্রীকে এই আংটিটি পাঠিয়েছেন, আমার কর্ত্রী এটা ফেরত দিচ্ছেন। ভায়োলা তো অবাক, সে আবার আংটিটা নিয়ে এলো কখন? ম্যালভোলিও বলল, আংটিটা নিয়ে আমাকে ছেড়ে দিন। ভায়োলা বলল, আমি তো কোনো আংটি নিয়ে আসিনি, ও কথা শুনবো কেন? আপনার কর্ত্রী বললেন আপনিই নিয়ে এসেছেন। আমিও আংটি নিতে পারবো না, ভায়োলা বলল। আমিও আর এটা ফিরিয়ে নিয়ে যাব না, আপনি নেন তো ভালোই, না হলে রাস্তায় রেখে দেবো। সত্যি সত্যি আংটিটা রাস্তায় রেখেই ম্যালভোলিও চলে গেল। ভায়োলা কী করে, বাধ্য হয়েই তাকে আংটিটা তুলে নিতে হলো। এমন দামি আংটিতে এভাবে রাস্তায় ফেলে দেওয়া যায় না। পরে এক সুযোগে অলিভিয়ার কাছে আংটিটা ফেরত পাঠিয়ে দিলেই হবে। একটু ভাবতেই ব্যাপারটা আন্দাজ করতে পারল ভায়োলা। আপন মনেই সে বলল,
বেচারা অলিভিয়া, সে দেখছি সিজারিও বেশি আমার প্রেমে পড়েছে। আমাকে ভালোবাসা আর স্বপ্নকে ভালোবাসা তো একই কথা। উফ, কি জটের মধ্যে না আমরা ছড়িয়ে পড়েছি। আমি ভালোবাসি ডিউককে, ডিউক ভালোবাসেন অলিভিয়াকে, আবার অলিভিয়া ভালোবাসেন আমাকে, মানে সিজারিওকে। হায় ভগবান, এ জট খোলবার ক্ষমতাই আমার নেই। সময়, হ্যাঁ, একমাত্র সময়ই পারবে এই জট খুলতে। ভায়োলা অলিভিয়ার বক্তব্যকে ডিউককে জানালো, কিন্তু ডিউক কিছুতেই অলিভিয়ার অসম্মতি মানতে রাজি হলেন না। তিনি বললেন, চেষ্টা করতে হবে, আরও চেষ্টা করতে হবে। একসময় নিশ্চয়ই লেডি অলিভিয়ার সম্মতি পাওয়া যাবে, তিনি আমাকে বিয়ে করতে রাজি হবেন। ভায়োলা যুক্তি দিয়ে ডিউককে বোঝাবার চেষ্টা করলো, ধরুন আপনি যেমন লেডি অলিভিয়াকে ভালোবাসেন, তেমনই একটি মেয়েও আপনাকে ভালোবাসে। হ্যাঁ, আপনি লেডি অলিভিয়াকে যতটা ভালোবাসেন ততটাই সে ভালোবাসে। আপনি যদি সে মেয়েকে বলেন যে আপনি তাকে কোনোদিন ভালোবাসতে পারবেন না, তাকে কি আপনার প্রত্যাখ্যান স্বীকার করে নিতে হবে না? ডিউক বললেন, আমি লেডি অলিভিয়াকে যতখানি ভালোবাসি, কোনো মেয়েই আমার ততটা ভালোবাসতে পারবে না। পুরুষেরা যেমন ভালোবাসতে পারে, মেয়েরা তা পারে না। হ্যাঁ, তারা পারে, ভায়োলা বলল। আমার বাবার একটি মেয়ে ছিল, সে একটি মানুষকে ভালোবাসত, কিন্তু এই ভালোবাসার কথা সে কোনোদিন মুখ ফুটে বলেনি। নিজের মনের ভিতরেই সে লুকিয়ে রেখেছিল তার ভালোবাসাকে। তারপর দুঃখে আর বেদনায় মেয়েটি ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগলো। ডিউকের মন করুণায় ভরে এলো। সহানুভূতির সঙ্গে সে জিজ্ঞেস করলো, তারপর কি হলো মেয়েটির? সে কি মরে গেল? ভায়োলা কৌশল করে উত্তর দিল, এখন আমার বাবার সংসারে মেয়ে বলতেও আমার বাবার ছেলে বলতেও ওই একাই। এরকম হেঁয়ালি ভরা কথা বলছো কেন? কারণ জাহাজ ডুবির পর আমার ভাইয়ের কি হয়েছে তা আমি বলতে পারি না। ডিউক বললেন, তুমি এক্ষুনি একবার লেডি অলিভিয়ার কাছে যাও, এই আংটিটা তাকে দিয়ে এসে বলবে, এই আংটিটা যদি তিনি গ্রহণ করেন তবে আমি নিজেকে ধন্য মনে করব। প্রভুর আদেশ তো পালন করতে হবেই। ভায়োলা তক্ষুনি বেরিয়ে পড়ল। এবার আর লেডি অলিভিয়ার প্রাসাদের তোরণে ভায়োলাকে কেউ আটকালো না। একজন চাকর তার সোজা নিয়ে গেল লেডি অলিভিয়ার কাছে। সিজারিওকে দেখে অলিভিয়ার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু তিনি ডিউকের কাছ থেকে আসা কোনো বার্তা শুনতে চাইলেন না। বললেন, ডিউকের কথা দূরে থাক, আমি তার নাম পর্যন্ত শুনতে চাই না। সিজারিও, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার কথা শুনবো। এটাই আশঙ্কা করছিল ভায়োলা। সে বুঝে উঠতে পারল না এরকম অবস্থার করণীয় কী। সে কি বলবে, কি করবে? লেডি অলিভিয়ার প্রতি সহানুভূতি আর করুণায় তার মন ভরে গেল। আবেগ মাখা গলায় সে অলিভিয়াকে বলল, আপনার উপকার আর সহানুভূতি আছে, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসতে পারি না। আমি কখনোই কোনো মেয়েকে বিয়ে করতে পারবো না। এ কথা বলে অত্যন্ত বিব্রত অবস্থায় ভায়োলা লেডি অলিভিয়ার প্রাসাদ থেকে চলে গেল। ভাই তার কাছ থেকে খুব বেশি দূরে নেই, এ কথা জানতে পারলে ভায়োলার মনে নিশ্চয়ই খুশির জোয়ার বয়ে যেত। সেদিন সকালেই সেবাস্তিয়ান এ শহরেই এসে পৌঁছেছে। তার সঙ্গে আছেন একজন জাহাজের ক্যাপ্টেন, তার নাম অ্যান্টোনিও। অ্যান্টোনিও সেবাস্তিয়ানকে বাঁচিয়েছেন, উদ্ধার করেছেন সলিল সমাধির কবল থেকে। ডুবন্ত সেবাস্তিয়ানকে তিনি তুলে নিয়েছিলেন নিজের জাহাজে। ক্রমে অ্যান্টোনিও আর সেবাস্টিয়ানের মধ্যে স্থাপিত হয়েছিল বন্ধুত্বের সম্পর্ক। গত 3 মাস ধরে সেবাস্তিয়ান অ্যান্টোনিওর সঙ্গে জাহাজে করে ইলিরিয়ার উপকূলে বন্দরে বন্দরে ঘুরছে। ঘুরতে ঘুরতে তাদের জাহাজ এসে পড়েছে এখানকার বন্দরে। বন্দর থেকে ডিউক অরসিনোর প্রাসাদ বেশি দূরে নয়, কাছেই। সেবাস্তিয়ান নগর দেখতে চাইল এখানকার ডিউকের প্রাসাদ। সে ক্যাপ্টেনকে বলল, চলুন শহর থেকে ঘুরে আসি। ক্যাপ্টেন বললেন, তোমার ইচ্ছে হয়তো ঘুরে এসো, আমি কিন্তু তোমার সঙ্গে যেতে পারবো না। কেন? সেবাস্তিয়ান একটু অবাক হয়ে প্রশ্ন করল। কারণ কিছুদিন আগে এক যুদ্ধে আমি ডিউক অরসিনোর ভাইপোকে আহত করেছিলাম। আমি যদি শহরে যাই তবে আমাকে গ্রেপ্তার করা হবে। ডিউকের লোকেরা আমাকে দেখলে আর ছাড়বে না, সোজা নিয়ে গিয়ে গারদে পড়বে। কাজেই তোমাকে যেতেই হবে একলা। অগত্যা সেবাস্তিয়ান একলা যাবে বলেই ঠিক করলো। সে জাহাজ থেকে নামবার সময় ক্যাপ্টেন অ্যান্টোনিও বলল, বিদেশ বিভূঁই জায়গা, খুব সাবধানে ঘোরাফেরা করো। আমি এলিফ্যান্ট সরাইখানায় তোমার জন্য অপেক্ষা করব। ক্যাপ্টেন সেবাস্তিয়ানের হাতে একটা টাকার থলি দিয়ে বললেন, শোনো, তুমি এটা নাও, শহরে বেড়াবে, কিছু খরচপত্র নিশ্চয়ই হবে। কোনো রকম সংকোচ না করে এখান থেকে খরচ করবে। মনে রাখবে, এ তোমার নিজের টাকা। এত টাকা দিয়ে কী করবো? সেবাস্তিয়ান বলল, থাক না সঙ্গে, তোমার কিছু খেতে ইচ্ছে করলে। নতুন শহর দেখতে পাচ্ছ, এখানকার কোন জিনিস কিনবার ইচ্ছে হতে পারে। অজানা জায়গা, সঙ্গে সঙ্গে বেশ কিছু টাকা থাকা ভালো। ক্যাপ্টেনকে ধন্যবাদ দিল সেবাস্তিয়ান। তিনি বললেন, শোনো, ফিরতে বেশি দেরি করো না, আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো। আগেই তো বলেছি যে এই জায়গাটা আমার পক্ষে খুব একটা নিরাপদ নয়। না না, আমি তাড়াতাড়ি ফিরবো। জাহাজ থেকে নেমে সেবাস্তিয়ান
ডিউক অরসিনোর প্রাসাদের দিকে যাওয়ার পথ ধরল। ইতিমধ্যে ভায়োলা পড়ে গিয়েছে এক মহা ঝামেলায়। ঝামেলার কারণ হলেন স্যার টোবির বেল্ক। ভদ্রলোক হলেন সম্পর্কে লেডি অলিভিয়ার কাকা। স্যার টোবি মোটাসোটা নাদুস নুদুস চেহারার মানুষ। প্রচুর পরিমাণে ধন, ভোজ আর আনন্দ করা ছাড়া জীবনে কোনো কাজই তার নেই। লেডি অলিভিয়ার বাড়িতে তিনি দীর্ঘকাল অধিষ্ঠান করেছেন। তার সঙ্গে আছেন তারই বন্ধু স্যার অ্যান্ড্রুজ। এ লোকটি হলেন নিতান্ত নির্বোধ, নিতান্ত ভীতু, কিন্তু লোকটির হাম্বড়াই ভাব আছে পুরো মাত্রায়। নিজেকে তিনি একটা কেউকেটা বলে ভাবেন। বেশ কিছুদিন ধরে স্যার টোবি স্যার অ্যান্ড্রুকে বলছেন, ওহে লেডি অলিভিয়ার মন জয় করবার চেষ্টা করো। তাকে বিয়ে করতে পারলে তোমার আর কোনো চিন্তাভাবনা থাকবে না। স্যার টোবি তো আমুদে মানুষ, তিনি অবশ্য ঠাট্টা করেই এগুলো বলছেন, কিন্তু ঠাট্টা বোঝবার মতো বুদ্ধিটুকুও স্যার অ্যান্ড্রুর ঘটেছিল না। তিনি ভাবতেন স্যার টোবি সত্যিকারের বন্ধুর মতো তাকে উৎসাহিত করছেন। সিজারীয় আবির্ভাবের পর স্যার টোবির ঠাট্টা একটা নতুন দিকে মোড় নিল। তিনি স্যার অ্যান্ড্রুজকে বললেন, তুমি ওই সিজারীয় ছোকরাকে সহ্য করছো কী করে? অলিভিয়া তো দেখছি ওর দিকেই ঝুঁকে পড়েছেন। তার রুচির বলিহারি, ছোকরা তো আসলে একটা চাকর ছাড়া কিছু নয়। তোমার উচিত ওকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করা। দ্বন্দ্বযুদ্ধে ওকে হারিয়ে অলিভিয়াকে দেখিয়ে দাও যে তুমি কত বড় বীর। স্যার অ্যান্ড্রুজকে দাঁতিয়ে দিয়ে স্যার টোবি কিন্তু মনে মনে হাসছিলেন, কেননা তিনি ভালো করেই জানতেন তার বন্ধু কত বড় কাপুরুষ। হ্যাঁ, কাগজে কলমে স্যার অ্যান্ড্রু সত্যিই বীরপুরুষ। স্যার টোবির উস্কানিতে তিনি সিজারিওকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে একখানা গরম চিঠি লিখেছেন। চিঠিখানা পাঠিয়ে দেওয়া হলো সিজারিওর কাছে। এরকম একখানা চিঠি পেয়ে ভায়োলা তো ভয়ে কাঁপতে লাগলো। সে মেয়ে কোনো দিন যুদ্ধের ধার দিয়ে এসে যায়নি, সে জুয়েল লড়বে কী করে? তার উপর স্যার টোবি যখন বললেন যে স্যার অ্যান্ড্রুর মতো সাহসী এবং শক্তিশালী বীর যোদ্ধা তিনি জীবনে দেখেননি, তখন ভায়োলার ভয় তো আরও বেড়ে গেল। সে স্যার টোবিকে বলল, আমি জ্ঞাতসারে স্যার অ্যান্ড্রু কোনো ক্ষতি করিনি, তবে তিনি কেন আমাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করলেন তা আমি জানি না। তবে এটুকু বলতে পারি যে যুদ্ধ না করে আমার বন্ধু ছাড়বেন না। হাসি চেপে আমুদে স্যার টোবি বললেন, আপনি ঝগড়া মিটিয়ে দেবার চেষ্টা করুন না। অবশ্য কী নিয়ে ঝগড়া তাই তো আমি জানি না। চেষ্টা করব, তবে কোনো কথা দিতে পারছি না। স্যার অ্যান্ড্রুর কাছে গিয়ে বললেন, সর্বনাশ করেছো কি? কেন, কি করেছি? ঘাবড়ে গিয়ে অ্যান্ড্রু বললেন, কাকে তুমি ডুয়েল লড়বার চিঠি দিয়েছো? খবর দিয়ে জানলাম যে ওই সিজারীয় ছোকরা নাকি একজন ওস্তাদ ওসি যোদ্ধা। এ বয়সেই ও নাকি অনেক বাঘা বাঘা তরবারবাজকে হারিয়ে দিয়েছে। এহেন যোদ্ধার সঙ্গে লড়াই করতে যাচ্ছ তুমি? ও তো তোমাকে মুহূর্তের মধ্যে কচুকাটা করবে। টোবির কথা শুনে অ্যান্ড্রু দারুণ ভয় পেয়ে গেলেন। স্যার টোবির কারসাজিতে অ্যান্ড্রু কাঁপতে লাগলেন ভায়োলার ভয়ে। আর ভায়োলার হৃদকম্প হলো স্যার অ্যান্ড্রুর সঙ্গে আসন্ন যুদ্ধের কথা ভেবে। নিজের রসিকতা সফল হতে চলেছে এ কথা ভেবে স্যার টোবি আপন মনে হাসতে থাকলেন। তিনি গভীর আগ্রহের সঙ্গে সেই দিনটির জন্য অপেক্ষা করতে লাগলেন, যেদিন কাপুরুষ স্যার অ্যান্ড্রুকে দ্বন্দ্বযুদ্ধ করতে হবে ভীরু সিজারিওর সঙ্গে। কী মজাটাই না হবে সেদিন। অবশেষে স্যার টোবির আকাঙ্ক্ষিত সেই দিনটি এলো। স্যার অ্যান্ড্রু আর ভায়োলা যুদ্ধে নামলেন। দুজনেই এত কাঁপছিলেন যে তাদের হাতের তরবারিও ঠিক থাকছিল না। এদিকে ওদিকে দ্রুত ঝাঁকুনি খাচ্ছিল। ভায়োলার মনে হচ্ছিল সে বোধহয় এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে। সে প্রায় চিৎকার করে বলতে যাচ্ছিল, থামুন থামুন, আমি ছেলে নই, মেয়ে। কিন্তু সে কথা বলবার আগেই একজন অপরিচিত আগন্তুক এসে তাকে রক্ষা করলো। আগন্তুক খোলা তরবারি হাতে ঝাঁপিয়ে পড়ল ভায়োলা আর অ্যান্ড্রুর মাঝখানে। থামুন, লোকটি চিৎকার করে উঠল, এই ছেলেটির সঙ্গে লড়াই না করে আমার সঙ্গে লড়াই করুন। ওর হয়ে আমি লড়ছি। নবাগত লোকটি হলেন ক্যাপ্টেন অ্যান্টোনিও। সেবাস্টিয়ানের ফিরতে দেরি হচ্ছে দেখে তিনি অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে পড়েন। শেষটায় উৎকণ্ঠা দমন করতে না পেরে তিনি বিপদের ঝুঁকি নিয়ে সেবাস্টিয়ানকে খুঁজতে শহরে এসে গেলেন। সিজারিও বেশি ভায়োলাকে দেখে তিনি সেবাস্টিয়ান ভাবলেন। তা ভাবাটা কিছু আশ্চর্য ব্যাপার নয়। ভায়োলা খুবই অবাক হলো, কিন্তু অপরিচিত আগন্তুকের প্রতি কৃতজ্ঞতা তার মনটা ভরে গেল। তাকে সাহায্য করতে এসেছে লোকটি, কিন্তু লোকটি কে? ওকে তো কোনোদিন দেখেনি ভায়োলা। ভায়োলা যখন একথা ভাবছিল, তখন ডিউকের কয়েকজন পদস্থ সামরিক কর্মচারী একদল রক্ষী বাহিনী নিয়ে সেখানে উপস্থিত হলো। অপরিচিতের দিকে এগিয়ে এসে একজন অফিসার বললেন, ক্যাপ্টেন অ্যান্টোনিও, ডিউক অরসিনোর নামে আপনাকে গ্রেপ্তার করছি, আসুন আমাদের সঙ্গে। ডিউকের রক্ষীরা ক্যাপ্টেনকে ঘিরে ফেলল। ভায়োলার দিকে তাকিয়ে অ্যান্টোনিও বললেন, ওদের আদেশ আমাকে পালন করতেই হবে। বন্ধু, তোমার সাহায্য করতে এসেছি। আমি বিপদে পড়লাম। বলেছিলাম না, ডিউকের লোকেরা আমাকে দেখতে পেলেই গ্রেপ্তার করবে। যাকগে, যা হবার হবে। অনর্থক চিন্তাভাবনা করে আর কি করব? ভাই সেবাস্তিয়ান, তোমাকে যে টাকার থলিটা দিয়েছিলাম, এবার সেটা দাও।
এখন আমার টাকার খুবই দরকার। কতদিন কারাগারে থাকতে হবে কে জানে, সেখানে আর কে আমাকে টাকা দেবে? সেবাস্তিয়ান, ক্যাপ্টেন তাকে ভাইয়ের নামে ডেকেছে। ভায়োলা যে নিজের কান দুটিকে পর্যন্ত বিশ্বাস করাতে পারছিল না, সে কি ঠিক শুনছে? তার শোনবার কোনো ভুল হচ্ছে না তো? একটু ভাবতেই ভায়োলা বুঝলো যে তার ভাই বেঁচে আছে। সঙ্গে সঙ্গে আনন্দে ভরে গেল তার মন, কিন্তু টাকার থলির ব্যাপারটা সে বুঝতে পারল না। ক্যাপ্টেন তার কাছ থেকে টাকার থলিটা ফেরত চাইছেন, কিন্তু ভায়োলা তো ক্যাপ্টেনের কাছ থেকে কোনো টাকার থলি নেয়নি। টাকার ব্যাপারে সে তো কিছুই জানে না। বন্দি অ্যান্টোনিওর দিকে তাকিয়ে সে বলল, আপনি নিঃসন্দেহে একজন পরোপকারী। আমার বিপদের সময় আমাকে রক্ষা করেছেন, কিন্তু আপনার টাকার থলির খবর তো আমি জানি না। আমার সঙ্গে সামান্য কিছু টাকা আছে, প্রয়োজন হলে আপনি এটা নিতে পারেন। অবশ্য টাকার পরিমাণ খুবই কম, কিন্তু এর চেয়ে বেশি কিছু আমার কাছে নেই। আমার যথাসর্বস্ব এই থলিটার মধ্যে আছে। অ্যান্টোনিওর দিকে নিজের থলিটা এগিয়ে দিল। বন্ধু সেবাস্তিয়ানের অকৃতজ্ঞতা দেখে অ্যান্টোনিও গভীরভাবে আহত হলেন। তিনি ডিউকের অফিসারদের লক্ষ্য করে বলতে লাগলেন, এরকম অকৃতজ্ঞ ছেলে তো আমি জীবনে দেখিনি। ছেলেটা সাগরের জলে ডুবে যাচ্ছিল, ওকে প্রাণে বাঁচালাম, ওকে জাহাজে আশ্রয় দিলাম, ওকে সত্যিকারের বন্ধুর মতো ব্যবহার করলাম, আর ওর খোঁজে জীবনে ঝুঁকি নিয়ে শহরে এলাম। ওর যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য এক থলে মোহর দিলাম ওর হাতে। এখন কিনা ও আমার মোহরের থলে দিতে অস্বীকার করছে। শুধু কি তাই, ছোকরা এমন ভান করছে যেন আমাকে চেনেই না, যেন কোনোদিন দেখেইনি আমাকে। এমন বেইমান আর নেমোখারাম ছেলে তো জীবনে দেখিনি। অফিসারদের ক্যাপ্টেনের কাহিনী শুনবার কোনো আগ্রহ বা কৌতূহল ছিল না। তারা অ্যান্টোনিওকে টানতে টানতে সেখান থেকে নিয়ে গেলেন। ভায়োলাও তাড়াতাড়ি সে জায়গা ছেড়ে পালিয়ে গেল। তার ভয়, স্যার অ্যান্ড্রু যদি নতুন করে লড়াই শুরু করবার জন্য আবার ফিরে আসেন। ভায়োলা চলে যাবার একটু পরেই সেবাস্তিয়ান এখানে এলো। একটুর জন্য ভাই বোনের দেখা হলো না। স্যার অ্যান্ড্রু তাকে দেখলেন। তিনি কিন্তু সেবাস্তিয়ানকে সিজারিও বলেই ভুল করলেন। সিজারিও অত্যন্ত ভীতু, তা বুঝতে পেরে স্যার অ্যান্ড্রু নিজেকে খুব বীর পুরুষ বলে মনে করলেন। তিনি ঠিক করলেন যে হতভাগা সিজারিওর মাথায় তিনি এমন সজোরে আঘাত করবেন যে সে আর টু শব্দটি করতে পারবে না। এই কল্পনা করে স্যার অ্যান্ড্রু খোলা তরবারি নিয়ে ছুটে এলেন। কিন্তু এবার অ্যান্ড্রুকে বেশ মুশকিলে পড়তে হলো, কারণ সেবাস্তিয়ান মোটেই কাপুরুষ নয়। তার যুদ্ধবিদ্যাটা বেশ ভালোই রক্ত। সে অ্যান্ড্রুর আঘাতটাকে ঠেকিয়ে তাকে পাল্টা আঘাত করলো। বেচারা স্যার অ্যান্ড্রু, তাকে মান বাঁচাবার জন্য বাধ্য হয়ে যুদ্ধে নামতে হলো। লড়াই শুরু হয়েছে কি হয়নি এমন সময়ে অলিভিয়া ছুটতে ছুটতে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলেন। তিনি খবর পেয়েছিলেন যে তার বাসাদের সামনে দ্বন্দ্বযুদ্ধ শুরু হচ্ছে। তবু সিজারিয়া বিপদে পড়তে পারে একথা ভেবেই তিনি বাড়ির বাইরে বেরিয়ে এলেন। থামুন থামুন, তরবারি খাপে ভরুন, লেডি অলিভিয়া চিৎকার করে উঠলেন। সেবাস্তিয়ান আর স্যার অ্যান্ড্রু দুজনেই থমকে গেলেন। অ্যান্ড্রুর দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে অলিভিয়া বললেন, আপনি চলে যান, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যান। আপনার উপদ্রব অনেক সহ্য করেছি, আর করব না। তারপর সেবাস্তিয়ানের দিকে তাকিয়ে আবেগ ভরা গলায় বললেন, আপনি আমার সঙ্গে ভিতরে আসুন। সেবাস্তিয়ান যে অন্য লোক তা অলিভিয়া বুঝতেই পারল না। তিনি ভাবলেন, এই হলো তার ভালোবাসার মানুষ সিজারিও। এই অচেনা সুন্দরী মহিলার দয়া দেখে সেবাস্তিয়ান অবাক হয়ে গেলেন। সে মহিলার পিছু পিছু প্রাসাদের ভিতরে প্রবেশ করল। মহিলা তার সঙ্গে এমনভাবে ব্যবহার করলেন, তিনি সেবাস্তিয়ানকে বেশ ভালো করেই চেনেন। শুধু তাই নয়, সেবাস্তিয়ান যেন তার প্রেমিকা, আর তিনিও সেবাস্তিয়ানকে গভীরভাবে ভালোবাসেন। আমি কি ঘুমিয়ে আছি না জেগে আছি? সেবাস্তিয়ান নিজেকেই প্রশ্ন করল। এ কি কেবল একটা মিষ্টি মধুর স্বপ্ন? আর তাই যদি হয়, তবে এই স্বপ্ন যেন চিরস্থায়ী হয়। বিস্ময়ের প্রথম ঘোরটা কেটে গেলে তার মনে হলো এই সুন্দরী মহিলা কি পাগল? বোধহয় তাই হবে। তা না হলে তার মধ্যে একজন সম্পূর্ণ অচেনা অজানা লোকের সঙ্গে এমন অদ্ভুত আচরণ করবেন কেন? কিন্তু একটি লক্ষ্য করতেই সেবাস্তিয়ান বুঝল যে ভদ্রমহিলা মোটেই পাগল বা বাতিগ্রস্ত নয়। তিনি তো বেশ স্বাভাবিকভাবেই নিজের সংসারের ওপর কর্তৃত্ব করছেন, সুস্থ কর্ত্রীর মতোই ঝিঝা গতিতে নিয়ন্ত্রণ করছেন। কিন্তু তাহলেও সেবাস্তিয়ান বুঝতে পারল না কী করে এই মহিলা তার মতো একজন অচেনা অজানা মানুষকে ভালোবাসতে পারে। সেবাস্তিয়ান তো এর আগে কোনোদিন এদেশে আসেইনি। সুতরাং অলিভিয়া নামের ওই অভিজাত বংশীয় মহিলার সঙ্গে তার পূর্ব পরিচয়ের কোনো সম্ভাবনাই তো নেই। এ যে এক মহা রহস্য। কিছুতেই এ সমস্যার সমাধান করা যাচ্ছে না। যতই অবাক হচ্ছেন তিনি। অভিজাত বংশীয় কজন সুন্দরীর মুখ থেকে প্রেমের মিষ্টি মধুর কথাগুলি শুনতে তো বেশ ভালোই লাগছে সেবাস্তিয়ানের। বিস্ময়ের ঘোরটা কেটে যাবার পর সেও প্রেমের কথা বলতে শুরু করলো। তার মুখ থেকে প্রেমের মিঠে বুলি শুনে অলিভিয়া তো আনন্দে আটখানা। সে ভাবলো, এতদিনে তাহলে সিসারের মন গড়ল। অলিভিয়া প্রেমের ডাকে সাড়া দিল, কিন্তু পাছে আবার তার মত পাল্টে যায়। সেজন্য অলিভিয়া তক্ষুনি একজন যাজককে ডাকলেন। বিয়েটা এক্ষুনি সেরে ফেলতে হবে।
বিয়ের কথা শুনে সেবাস্তিয়ান খুব অবাক হলো, কিন্তু কোনো রকম অমত না করে সেও বিয়েতে রাজি হয়ে গেল। অলিভিয়া বললেন, তুমি যতদিন চাইবে ততদিন আমি বিয়ের কথাটা গোপন রাখবো। কী যে ঘটে তা যেন সেবাস্তিয়ান বুঝতেই পারে না। এ কি স্বপ্ন নাকি মায়া? হোক স্বপ্ন, হোক মায়া, কিন্তু তা তো বড় সুন্দর, বড় মধুর। এই দয়াবতী সুন্দরী মহিলাকে খুব ভালো লাগছে তার। যাজক এলেন। খ্রিস্টান ধর্মের রীতিনীতি মেনেই সেবাস্তিয়ানের সঙ্গে লেডি অলিভিয়ার বিয়ে হলো। সমস্ত ব্যাপারটাই যেন ঘটে গেল একটা মধুর সুখস্বপ্নের মতো। কিছুক্ষণ স্ত্রীর সঙ্গে সময় কাটাবার পর সেবাস্তিয়ানের মনে পড়ল ক্যাপ্টেন অ্যান্টোনিওর কথা। সে ভদ্রলোক তো তার জন্য এলিফ্যান্ট সরাইখানে অপেক্ষা করছে। সে অনেকক্ষণ আগে শহরে এসেছে। ক্যাপ্টেন এক্ষণে নিশ্চয়ই তার সম্পর্কে চিন্তা করতে শুরু করেছে। এবার তার কাছে যাওয়া দরকার। নতুন বউয়ের কাছ থেকে আপাতত বিদায় নিয়ে সেবাস্তিয়ান সরাইখানার দিকে পা বাড়ালো। আজকের এই অদ্ভুত অভিজ্ঞতার কথা সে ক্যাপ্টেনকে খুলে বলবে। অভিজ্ঞ ক্যাপ্টেনের পরামর্শ চাইবে এ ব্যাপারে। হ্যাঁ, পরামর্শের খুব প্রয়োজনই তার। প্রাসাদে পৌঁছে ভায়োলা নিজেদের কাছে দৌতকর্মে অসাফল্যের কথা নিবেদন করলে। সে বলল, প্রভু, অনেক চেষ্টা করে আমি ব্যর্থ হয়েছি। লেডি অলিভিয়া কিছুতেই আপনার কথা শুনতে চাইলেন না। ডিউকের মুখখানা গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, ঠিক আছে, আমি আর কোনো দুধ পাঠাবো না লেডি অলিভিয়ার কাছে। এবার আমি নিজেই তার সঙ্গে কথা বলবো। ভায়োলা এবং আরও অনেক অনুচর সঙ্গে নিয়ে ডিউক অরসিনো লেডি অলিভিয়ার প্রাসাদের দিকে যাত্রা করলেন। তার প্রাসাদের সামনে এসে ডিউককে কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। তিনি যখন অপেক্ষা করছিলেন তখন তার রক্ষী বাহিনী বন্দি অ্যান্টোনিওকে নিয়েও সেখানে উপস্থিত হলো। একজন পদস্থ কর্মচারী ডিউককে অভিবাদন করে বললেন, প্রভু, এই লোকটি আপনার ভাইপোকে আঘাত করেছিল। আপনার আদেশ অনুসারে আমরা ওকে গ্রেপ্তার করেছি। ভায়োলা ক্যাপ্টেন অ্যান্টোনিওকে দেখেই চিনতে পারল। এই লোকটিই তো তাকে স্যার অ্যান্ড্রুর হাত থেকে বাঁচিয়েছিল। লোকটিকে সাহায্য করতে চাইল ভায়োলা। সে ডিউককে বলল, প্রভু, এই লোকটি আমাকে দ্বন্দ্বযুদ্ধের হাত থেকে বাঁচিয়েছে। দ্বন্দ্বযুদ্ধ? তোমাকে বাঁচিয়েছে? ব্যাপার কি? ডিউক অবাক হয়ে প্রশ্ন করলেন। ভায়োলা সব কথা খুলে বলল। শেষে বলল, ভদ্রলোক যে পরোপকারী সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই, কিন্তু টাকার থলি নিয়ে উনি যে কীসব কথা বলছেন তা কিছুই বুঝতে পারছি না। বন্দি অ্যান্টোনিওর চোখ দুটো জ্বলে উঠল। দারুণ ক্রোধে চিৎকার করে তিনি বললেন, বুঝতে পারছো না? তা বুঝবে কী করে, অকৃতজ্ঞ নরাধম। তারপর ডিউকের দিকে তাকিয়ে অভিযোগের সুরে বলতে লাগলো, মহামান্য ডিউক, ওই ছোকরার মতো জঘন্য প্রকৃতির কোনো ছেলে আজ পর্যন্ত আমি দেখিনি। সাগরে জলে ডুবে মরছিল, আমি ওকে বাঁচিয়েছি। গত 3 মাস ধরে ওকে একান্ত আপনজনের মতো আগলে রেখেছি। আজ সকালেই আমরা ইলিরিয়া এসেছি। ও শহর দেখতে চাইলো। খরচপত্রের জন্য ওর হাতে 1 থলে মোহর দিলাম। ওর ফিরতে দেরি হচ্ছে দেখে বিপদের ঝুঁকি নিয়ে ওকে খুঁজতে বেরোলাম। দেখলাম ও একজনের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে বাঁধিয়ে বসেছে। ওর উদ্ধারের জন্য নিজে নেমে পড়লাম। আর ওই নেমো খারামটা কিনা আমার টাকা ফেরত দেওয়া তো দূরের কথা, আমাকে চিনতে পারছে না। ও এমন ভান করছে যে যেন জীবনে কোনোদিন আমাকে দেখেনি। হুজুর, আমি বিচার চাই, আপনার কাছ থেকে সুবিচার চাই। ডিউক অরসিনো বললেন, তোমার নিশ্চয়ই মাথা খারাপ। তুমি বলছো আজকেই তোমরা ইলিরিয়া এসেছো, কিন্তু গত 3 মাস ধরে এই ছোকরাটি তো আমার কাছে রয়েছে। একসময় লেডি অলিভিয়া বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলেন। তাকে দেখে ডিউক রক্ষীদলকে আদেশ দিলেন, বন্দিকে এখন নিয়ে যাও, ওর ব্যাপারটা পরে শুনবো। এখন ডিউকের 2টি চোখ আর 2টি কান কেবল লেডি অলিভিয়ার জন্য। যে নারীকে তিনি গভীরভাবে ভালোবেসেছেন, এখন কেবল তাকে দেখবেন, তার কথা শুনবেন। এই মুহূর্তে অন্য সব কিছু ডিউকের কাছে তুচ্ছ। লেডি অলিভিয়া কিন্তু ডিউকের কথা শুনতে চাইলেন না। তার ভালোবাসার মাখা দৃষ্টি গিয়ে পড়ল সিজারিও বেশি ভায়োলার ওপর। তিনি ভায়োলার সঙ্গেই মধুস্বরে কথা বলতে শুরু করলেন। ডিউকে বুঝতে বাকি রইল না যে লেডি অলিভিয়া ভালোবাসেন তার এই সুদর্শন ছোকরা চাকরটিকে। অত্যন্ত বিরক্ত হয়ে তিনি সেখান থেকে চলে যাবার জন্য পা বাড়ালেন। তীক্ষ্ণ স্বরে তিনি ভায়োলাকে বললেন, তুমি এসো আমার সঙ্গে। ভায়োলা তো আনন্দের সঙ্গে আদেশ পালন করতে ইচ্ছুক, কারণ লেডি অলিভিয়ার সঙ্গে একলা থাকবার ইচ্ছা তার মোটেই ছিল না। যেও না, বাড়ির ভেতরে এসো। ভায়োলার দিকে তাকিয়ে করুণ স্বরে অলিভিয়া মিনতি করল। না, আমি আমার প্রভুর সঙ্গেই যাব। আমাকে যেতেই হবে। প্রভুকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। কোনো স্ত্রীকেও আমি এত ভালোবাসতে পারি না। সিজারিও, স্বামী, তুমি আমার কাছ থেকে চলে যেও না। বিয়ের কথাটা গোপন রাখবার প্রতিশ্রুতি দিয়ে লেডি অলিভিয়া আর্তকণ্ঠে চিৎকার করে উঠলেন, সিজারিও, স্বামী। এবার ডিউকের হবার পাওয়ালা। তুমি লেডি অলিভিয়ার স্বামী? ভায়োলার দিকে তাকিয়ে তীব্র কণ্ঠে ডিউক বললেন, হ্যাঁ, আমার স্বামী। সিজারিও একথা অস্বীকার করতে পারবে না। না প্রভু, আমিও স্বামী নই। আমি কোনো মেয়েরই স্বামী নই। আমি কোনো মেয়ের স্বামী হতে পারি না। একটু অপেক্ষা করুন ডিউক, অলিভিয়া বললেন। আমি প্রমাণ করে দেব যে উনি আমার স্বামী। যাজক মশাইকে আনবার জন্য অলিভিয়ার লোক পাঠালেন।
কিছুক্ষণের মধ্যেই যাজক মশাই এসে গেলেন। তার দিকে তাকিয়ে অলিভিয়া প্রশ্ন করলেন, ফাদার, আপনি কি আমাকে সিজারিওর সঙ্গে বিয়ে দেননি? হ্যাঁ দিয়েছি তো, বিয়ের পর এখনও তো 2 ঘন্টা কাটেনি। বিয়েতে তো আমি পুরোহিতের কাজ করেছি। ডিউক এবার নিশ্চিন্ত হলেন। লেডি অলিভিয়া তাহলে সত্যি কথাই বলছেন? সিজারিও তার একান্ত বিশ্বাসী সিজারিও কিনা শেষকালে তার সঙ্গে মিথ্যাচার করলো, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। তিনি এত রেগে গেলেন যে তক্ষুনি হয়তো সিজারিওকে প্রাণদণ্ডের আদেশ দিয়ে বসতেন। তিনি নিজেকে একটু সামলে নিয়ে বললেন, সিজারিও বিশ্বাসঘাতক? সে সুযোগ সন্তানী, কিন্তু অলিভিয়ার তো কোনো দোষ নেই, সে তো তাকে ভালোই বেসেছে। তাকে তিনি প্রতিহারা করবেন না, তিনি তো অন্যায়ভাবে দণ্ডবিধান করতে পারেন না। সিজারিওর দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে তিনি বললেন, তুমি বিশ্বাসের অমর্যাদা করেছ, আমার কাছে আর কোনোদিনও এসো না। ব্যথায় ভেঙে পড়ল ভায়োলা। লেডি অলিভিয়া স্বামীর আচরণে ব্যথাতুর। এমন সময় হই হই করে সেখানে এসে পড়লেন স্যার অ্যান্ড্রু আর স্যার টবি। দুজনেই আঘাত পেয়েছেন, দুজনেই দেহ থেকে রক্ত ঝরছে। সিজারিও নামে এক ছোকরার সঙ্গে লড়াই করতে নেমে নাকি ওদের এই দশা হয়েছে। ভায়োলাকে দেখে দুজনে চিৎকার করে উঠল, ওই যে সেই ছোকরা, আমাদের জখম করে এখন ডিউকের পেছনে এসে লুকিয়েছে। ডিউক চলে যাচ্ছিলেন, কিন্তু একথা শুনে তিনি ঘুরে দাঁড়ালেন। বললেন, সিজারিও তো অনেকক্ষণ আমার কাছে রয়েছে, সে আবার কখন তোমাদের আক্রমণ করলো? আসলে ওদের দুজনকে আহত করেছিল সেবাস্তিয়ান। ডিউকে কেমন যেন খটকা লাগলো। ব্যাপারটার মধ্যে যেন রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে। তিনি যা ভাবছেন হয়তো ঠিক তাই নয়। ঠিক সেই মুহূর্তে সেবাস্তিয়ান এখানে এসে বলল। লেডি অলিভিয়াকে দেখে তার দিকে ছুটে গেল, প্রিয়তমা বলে সম্বোধন করলো তাকে। অলিভিয়া তো অবাক, তার সামনে একই রকম দেখতে 2টো সিজারিও। ডিউকের রক্ষীরা ক্যাপ্টেন অ্যান্টোনিওকে নিয়ে খানিকটা এগিয়েছিল। ক্যাপ্টেনের দিকে চোখ পড়তেই সেবাস্তিয়ান সোল্লাসে চিৎকার করে উঠল, এই যে বন্ধু, শেষ পর্যন্ত পেয়ে গিয়েছি আপনাকে। আপনাকে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম। আপনার জন্য খুব উৎকণ্ঠা হচ্ছিল। উপস্থিত কেউ কোনো কথা বলতে পারল না। সবাই যেন বিস্ময়ে বোবা হয়ে গেল। তারা একবার তাকায় সেবাস্তিয়ানের দিকে, আবার তাকায় ভায়োলার দিকে। দুজনে দেখতে এত একরকম যে কেউই বলতে পারবে না কে সেবাস্তিয়ান আর কে সিজারিও। সেবাস্তিয়ানও তার মতো একটি ছেলেকে দেখে কম অবাক হলো না। শেষ পর্যন্ত তার মুখেই প্রথম কটা ফুটল। সে সিজারিওর দিকে তাকিয়ে বলে, তুমি যদি মেয়ে হতে তবে তোমাকে আমার বোন ভায়োলা বলে আনন্দের সঙ্গে স্বাগত জানাতাম, কিন্তু তুমি কি করে ভায়োলা হবে? সে তো সাগরে জলে ডুবে গেল। একটু অপেক্ষা করো ভাই, তাহলেই দেখতে পাবে যে আমিই ভায়োলা। আমি তোমাকে জাহাজের ক্যাপ্টেনের কাছে নিয়ে যাব। জাহাজ ডুবির সময় তিনি আমাকে বাঁচিয়েছেন। ক্যাপ্টেন আমাকে একপ্রস্ত ছেলেদের পোশাক দিয়েছিলেন, তিনিই আমাকে নিয়ে এসেছিলেন মহামান্য ডিউকের কাছে। আমার নিচের পোশাক রয়েছে ক্যাপ্টেনের বাড়িতে, সেই পোশাক পরলেই তুমি দেখবে যে আমি তোমার বোন ভায়োলা ছাড়া আর কেউই নই। একসঙ্গে এতগুলি কথা বললে সিজারিও বেশি ভায়োলা থামল। সব কিছু এবার পরিষ্কার হয়ে গেল। সেবাস্তিয়ান অলিভিয়াকে খাপাতে লাগলো, ছি ছি, তুমি একটি মেয়ের সঙ্গে প্রেম করে শেষকালে কিনা ভুল করে একটি ছেলেকে বিয়ে করলে? অলিভিয়া খুশি ভরা মুখে ঝংকার দিয়ে উঠলেন, ভুল করে আমি একটুও দুঃখিত নই মশাই। ডিউক অরসিনো লেডি অলিভিয়াকে বিয়ে করবার আশা ত্যাগ করলেন। তার মনে পড়ল ভায়োলার একটি কথা। এ কথা তার মুখ থেকে বহুবার শুনেছেন ডিউক। ভায়োলা প্রায়ই বলতো, আমি আপনাকে যত ভালোবাসি কোনো মেয়েকে কোনোদিন আমি ততটা ভালোবাসতে পারবো না। এ উক্তির নতুন একটা অর্থ ধরা পড়ল তার কাছে। ভায়োলার কথার তাৎপর্য তিনি বুঝতে পারলেন। সুদর্শন সিজারিওকে স্নেহ করতেন ডিউক, সেই স্নেহ এবার পরিণত হলো প্রেমে। ভায়োলার দিকে তাকিয়ে কোমল কণ্ঠে ডিউক বললেন, তুমি আমাকে ভালোবাসো ভায়োলা? ভায়োলার সুন্দর মুখখানা লজ্জায় রাঙা হয়ে উঠল। সে মুখ নিচু করল, আমাকে বিয়ে করবে? ভালোলা কোনো রকমে মাথা সম্মতি জানালো। কাহিনীর সমাপ্তি মধুর। সেবাস্তিয়ান আর ভায়োলা একে অন্যকে খুঁজে পেল। ডিউক পেলেন মনের মতো বউ, আর লেডি অলিভিয়া পেলেন নিজের পছন্দের মতো বর। পরম সুখে দিন কাটাতে লাগলো নববিবাহিত 2 দম্পতি। একসঙ্গে পৃথিবীতে এসেছিল ভাই বোন সেবাস্তিয়ান আর ভায়োলা। তারাও রইল একে অন্যের কাছাকাছি। এখানেই শেষ হলো উইলিয়াম শেক্সপিয়ার রচিত কমেডি 12th নাইট। গল্প পাঠ ও সম্পাদনায় ছিলাম আমি তমনাশ। 21শে এপ্রিল 2022 সম্প্রচারিত এই পর্ব শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে সম্প্রচারিত হলো। এখানেই শেষ হচ্ছে থার্সডে এই পর্বটি। আর আগামী 28শে এপ্রিল 2022 ঠিক সকাল 9টায় শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে দেখুন উইলিয়াম শেক্সপিয়ার রচিত হ্যামলেট। এখানেই শেষ হচ্ছে 21শে এপ্রিল 2022 থার্সডের এই পর্ব। সবাই দেখুন, লাইক কমেন্ট শেয়ার করুন, পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন। ধন্যবাদ।